আসসালামু আলাইকুম। আমি কেয়ার কাউন্সিলিং থেকে আব্দুল হাসিম বলছি। আজকে আপনাদের সামনে নতুন কোনো বিষয় নিয়ে আমি কথা বলবো। আপনারা জানেন যে আমি হাসিম কেয়ার কাউন্সিলিং, এটি হচ্ছে আমার ব্যক্তিগত একটি চ্যানেল, যেখানে শুধুমাত্র পশু পাখিমূলক কথা বলা হয় বা আপনাদের চিকিৎসার প্রাথমিক যে ধারণা সেটা দেওয়ার জন্য কথা বলি। যদি আপনারা এই চ্যানেল থেকে উপকৃত হতে চান বা আরও আপনি যদি মনে করেন যে আপনার থেকে যদি আরও 2-5 জন যদি উপকৃত হয়, এই জন্যই আপনার উচিত হবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করা, যাতে করে আমি এই ভিডিওগুলো করতে আর উৎসাহিত হতে পারি এবং আপনার দ্বারাও যেন আরও কোনো কিছু মানুষ জানুক। আজকে ভিডিওটা হচ্ছে গবাদি পশুর পাতলা পায়খানা জনিত যে সমস্যা, সেই সমস্যা নিয়ে আজকে কথা বলবো। এজন্যই ভিডিওটা একটু লম্বা হতে পারে, অবশ্যই টেনে টেনে দেখবেন না, কারণ এখানে কিছু গুরুত্বপূর্ণ কথা হবে। প্রতিটা কথাই অত্যন্ত দামি এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা করি যে সময়টুকু দিবেন এই ভিডিওর মধ্যে আপনার অবশ্যই কিছু না কিছু ধারণা বা কিছু না কিছু জ্ঞান আসবে, যেহেতু আপনি একটা সাধারণ খামারি বা নতুন উদ্যোক্তা বা নতুন চিকিৎসক যেই হন না কেন বা যেই আপনি ভিডিওটা দেখবেন, আশা করি ইনশাল্লাহ এখানে অনেকটাই ধারণা পাবেন এবং এই ভিডিওর মাধ্যমে আশা করি আপনার উপকার হবে এবং আপনার দ্বারা যেন আরও কিছু মানুষের উপকার হয়। এই জন্যই আজকে ভিডিওটা এই জন্য দিচ্ছি যে আমরা সাধারণত পাতলা পায়খানা মনে করি যে পাতলা পায়খানা না পায়খানা কিন্তু অনেক রকমই হয়। এই জন্য আমি আমার নিজের জ্ঞান নিয়ে বা আমি আমার নিজেই এটা অনেক চিন্তাভাবনার ভিতর দিয়ে আমি পাতলা পায়খানাকে 5টি ভাগে বিভক্ত করেছি। পাতলা পায়খানা জনিত যে গবাদি প্রাণী যে পাতলা পায়খানা জনিত যে সমস্যা, এই সমস্যাটিকে আমি 5টি ভাগে বিভক্ত করেছি। তো এই 5টি ভাগের মধ্যে আমরা মনে করি যে গবাদি পশুর যখন কোনো পাতলা পায়খানা হয়, সেটাকে আমরা সাধারণত পাতলা পায়খানা মনে করি এবং হয়েছে আবার আস্তে আস্তে ভালো হয়ে যাবে এমনটাই মনে করি। কিন্তু এই পাতলা পায়খানার কারণে অনেক সময় দেখতে পাওয়া যায় যে আপনার অবহেলার কারণে বা খামারিদের অবহেলার কারণে অনেক সময় গরু মারাও যায়। ডিহাইড্রেশন হয়ে এক সময়তে তাপশূন্য হয়ে যেতে যে শরীরের যে টেম্পারেচার সেটা লো হয়ে এক সময়তে মারা যায়। মানুষ আমরা জানি যে পায়খানা কিন্তু হয়, পায়খানা হতে হতে পায়খানা আর ডায়রিয়া কিন্তু এক জিনিস না। এজন্য যখন মানুষের দেখা যায় যে অনেকটাই অন্যরকম হয়ে যাচ্ছে, আমরা সদর হাসপাতালে নিয়ে যাই, সেখানে ভর্তি করি, অনেকগুলো স্যালাইন দেয়, তারপরে অনেক সুস্থ হয়, অনেক আবার মারাও যায়। ঠিক গবাদি প্রাণীর পক্ষেও গবাদি পশুর পক্ষেও কিন্তু সে ঠিক এরকমটাই। এই জন্য আমরা পাতলা পায়খানা জনিত যে সমস্যা, এই সমস্যাটাকে আমরা ছোট চোখে না দেখি। তাহলে আর অন্য কথা না বলে এখন যে 5টি বিষয়ে যে পাতলা পায়খানা যে 5টি বিভাগে যে বিভক্ত করেছি, সেই 5টির মধ্যে থেকে আজকে 2টি নিয়ে আলোচনা করব এবং আগামী পর্বে অর্থাৎ দ্বিতীয় পর্বতে, সামনের পর্বতে বাকি যে 3টি ভাগ, সেই ভাগে বাকিটা আলোচনা দেওয়া হবে ইনশাল্লাহ। তো এখন আমরা প্রথমে বলবো যে গবাদি পশুর সাধারণত পাতলা পায়খানা। সাধারণত পাতলা পায়খানা বলতে আমরা কি বুঝবো? অনেক সময় আমরা দেখি যে গবাদি পশু খাওয়া দাওয়া করছে, ভালো আছে, এরপরও পাতলা পায়খানা হচ্ছে, কোনো সমস্যা আমরা দেখছি না, সে নিজের মতো চলছে ফিরছে, খাওয়া দাওয়া করছে, কিন্তু এই পাতলা পায়খানাটা কিন্তু থামছে না। তো এই পাতলা পায়খানার জন্য আমরা কি করব? আমরা যখন দেখব যে পাতলা পায়খানাটা আমার থামছে না, সেই সময়তে যদি আপনার পশুটা যদি গর্ভবতী না থাকে, তাহলে কি করবেন? রেনামাইসিন, অক্সিটেট্রাসাইক্লিন যে গ্রুপের যে ওষুধ আছে, সেই অক্সিটেট্রাসাইক্লিন গ্রুপে যদি আমরা ওষুধ হিসাবে যদি যাই, তাহলে এই অক্সিটেট্রাসাইক্লিন যে গ্রুপের ওষুধ আছে রেনামাইসিন, এই রেনামাইসিন ট্যাবলেট আপনি খাওয়াতে পারেন। যদি পাতলা পায়খানা, সাধারণত পাতলা পায়খানা হতে আসে, সেরকমভাবে কোনো কিছু নাই, তাহলে আপনি প্রথম পর্যায়ে আপনি রেনামাইসিন যে 100 ট্যাবলেট আছে, সেই রেনামাইসিন 100 ট্যাবলেট আপনি দিতে পারেন এবং এই ট্যাবলেট দিবেন। এর সাথে আপনি মেট্রোনিডাজল গ্রুপের যে ট্যাবলেট আছে, অ্যামোডিস বা মেট্রোজল বা আপনার ডাইরোভেট, এইরকম অনেক কোম্পানির ট্যাবলেট আছে। তার মধ্যে আমি আমার ব্যক্তিগতভাবে যেই
ট্যাবলেট সবচেয়ে বেশি ব্যবহার করি বা রেজাল্ট পাই সেটা হচ্ছে অ্যামোডিস স্কয়ার কোম্পানির, এবং দ্বিতীয় হচ্ছে ডাইরোভিট। এই দুইটি ট্যাবলেট আমি প্রচুর পরিমাণে ব্যবহার করি এবং গর্ভবতী অবস্থায় ব্যবহার করি। অনেক গর্ভবতী অবস্থায়ও এই মেট্রোনিডাজল গ্রুপের ট্যাবলেট ব্যবহার করি। এখন পর্যন্ত আমি মানে যে এর কারণে যে কোনো বাচ্চার কোনো সমস্যা হয়েছে আমি পাইনি, এই জন্য আমি চিন্তা ছাড়াই আমি ব্যবহার করে যাই। এজন্যই এটা হচ্ছে সাধারণত পাতলা পায়খানা, এটা প্রাথমিক পর্যায়ে। যদি যদি আপনার পশু যদি গর্ভবতী থাকে তাহলে রেনামাইসিন 100 ব্যবহার করা অনুচিত, কারণ রেনামাইসিন 100 অনেক ডাক্তার ব্যবহার করছে বা আমরাও মাঝে মধ্যে করি, কিন্তু সেটা অবস্থা বিবেচনা করি। অনেক সময়তেই রেনামাইসিন 100-এ ক্ষতি করতে পারে। যদি যে পরিমাণ বডি ওয়েট তার চাইতে যদি বেড়ে যায়, আপনার চিকিৎসা যদি ঠিকঠাকভাবে পরিমাণ মতন যদি না হয়, তার অনেক সময়তেই বাচ্চা অ্যাবর্শন হয়ে যেতে পারে। এজন্যই এটা খুব ভয়ের সাথে ব্যবহার করা উচিত। যদি এর সাথে পরিপূর্ণ যদি জ্ঞান না থাকে তাহলে আপনার ব্যবহার না করাই উচিত গর্ভবতী অবস্থায়। এমনিতেই যে কোনো গরুকেই দেওয়া যাবে, শুধু গর্ভবতী অবস্থাতেই না দেওয়াই ভালো। এজন্যই আরেকটা কথা বলি, এই অক্সিটেট্রাসাইক্লিন গ্রুপের এই ওষুধটি অনেক সময়তে আবার কি হয়, দুগ্ধবতী অবস্থায় এই দিলেও কিন্তু অনেক সময় দুধের সমস্যা হয়, দুধটা শুকিয়ে যায়, আবার কিছুদিন পরে খাওয়া দাওয়া দিলে ঠিকঠাক হয়ে যায়। তাহলে এটা হচ্ছে পুরো প্রাথমিক পর্যায়ে। সাধারণত পাতলা পায়খানা হলে আপনি এটা করবেন। এর সাথে আপনার উচিত হবে অ্যান্টাসিড, যেগুলো মানুষের ওষুধ হয় হিউম্যানের অ্যান্টাসিড, এই অ্যান্টাসিডগুলো কিছু দিয়ে দিবেন। আশা করা যায় ভালো হয়ে যাবে। যদি দেখেন যে তার লোমগুলো খাড়ো হয়ে থাকছে, মনে হচ্ছে নাক মুখ দিয়ে সর্দি আসছে, তার সাথে হিস্টানল আপনি দিতে পারেন, হিস্টানল দিতে পারেন। আর যদি গর্ভবতী থাকে তাহলে হিস্টানল দিবেন, আর যদি গর্ভবতী না থাকে হিস্টানল বা স্টোরন, এই ডেক্সামেথাসোন গ্রুপের স্টোরন অথবা হিস্টানল দিতে পারেন। স্টোরন গর্ভাবস্থায় কখনও দেওয়া যাবে না, স্টোরন। হিস্টানল সর্ব অবস্থাতেই দেওয়া যাবে। এটি হচ্ছে সাধারণত পাতলা পায়খানা। আর গ্যাসের যে ওষুধ সেটা দিলে অনেক সময়তেই ভালো কাজ করে বা দেওয়া উচিত। এই জন্য কথাটি এই জন্য বলছি, যদি সাধারণত পাতলা পায়খানা দেখেন তাহলে রেনামাইসিন 100 মেট্রোনিডাজল গ্রুপের ওষুধ, আর যদি ঠান্ডা মনে হয় তাহলে হিস্টানল দিবেন বা স্টোরন। আর যদি দেখেন যে গ্যাসের ওষুধ আপনি দিলে ভালো, যদি না থাকে তাহলে না। যদি ভালো না হয়, যদি এটা প্রাথমিক চিকিৎসা যদি ভালো না হয়, তাহলে আপনি কি করবেন, সেই সময়তে আপনি ডায়াডিন আছে, ডায়াডিন দিতে পারেন। ডায়াডিন দিলে অনেক সময় ভালো হয়ে যায়। সিপ্রো এভেট আছে, সিপ্রো এভেট দিলে অনেক সময় ভালো হয়ে যায়। এই জন্যই আজকে যেহেতু ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, এই জন্য সামনের দিকে কথা না বাড়িয়ে সামনে বাকি যে সমস্ত কথাগুলো আছে সামনে বলবো। আজকে ভিডিও পর্যন্তই। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।